হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ক্লাস 12-এ কমার্স নিয়ে পড়ছো এবং সেমিস্টার 3-তে পড়ছো, তাদের একটা সাবজেক্ট হলো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এই কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন তোমরা প্রত্যেকেই জানো যে কস্টিং এর দুটো চ্যাপ্টার রয়েছে এবং ট্যাক্সেশনের দুটো চ্যাপ্টার রয়েছে। এই দুটো চারটে চ্যাপ্টার নিয়ে সেমিস্টার 3 এবং তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। তো এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে গেলে তোমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে এবং তোমরা যে টেক্সট বই ফলো করছো সেই টেক্সট বইয়ে তোমরা কিন্তু এমসিকিউ অতি অবশ্যই প্র্যাকটিস করবে। কিন্তু এই এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে তোমাকে কিন্তু এই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট তোমার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার থাকা দরকার, তবে কিন্তু তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। তো আমি আজকে তোমাদের কাছে দুটো চ্যাপ্টার কস্টিং এর, অর্থাৎ কস্টিং এর ফার্স্ট চ্যাপ্টার সেটা হলো কনসেপ্ট অফ লেবার এবং সেকেন্ড চ্যাপ্টার মেথড অফ রেমুনারেশন, এই দুটো চ্যাপ্টার তোমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরবো। তো চলো আজকে দেরি না করে আমরা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো কনসেপ্ট অফ লেবার কস্টিং থেকে এই চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে বুঝে নিই। যদি তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তাহলে নেক্সট চ্যাপ্টার যখন আমি করাবো, রেমুনারেশন চ্যাপ্টারটা যখন আমি করাতে যাব তোমাদেরকে, সেখানে গিয়ে তোমাদের ডাউট ক্লিয়ারগুলো আমি করে দেবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, নাম্বার 1, প্রথম যে কনসেপ্ট আমরা যেটা পড়বো সেটা হলো কনসেপ্ট অফ লেবার। বলছে লেবার কি, লেবার কাকে বলে। শ্রম ব্যয় অর্থাৎ শ্রমের জন্য ব্যয় অর্থাৎ শ্রমের বিনিময় পদেয় অর্থ, এটাই হলো শ্রম ব্যয়। বলতে পারলাম। দ্রব্য সামগ্রী উৎপাদন অর্থাৎ কোনো একটা প্রোডাকশন করতে গেলে সেবা পরিবেশনের জন্য শ্রমের প্রয়োজন হয়, অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে বা সেবা পরিবেশন করতে গেলে শ্রমের দরকার হয়। এই কারণে শ্রমকে উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়, অর্থাৎ মেন যে এলিমেন্টসটা হলো সেটা হলো কিন্তু লেবার। উইদাউট লেবার কোনো প্রোডাক্ট বা সেবা উৎপন্ন করা যায় না। আধুনিক উৎপাদন ব্যবস্থায় যন্ত্র নির্ভর হলেও, অর্থাৎ মডার্ন যে টেকনোলজি সেখানে কিন্তু এখন কিন্তু শ্রমের থেকেও বেশি মানুষ ডিপেন্ড করছে মেশিনারির ওপর, টেকনোলজির ওপর। হলেও সমস্ত উপাদান প্রক্রিয়া দক্ষ ও যোগ্য শ্রমিকদের প্রয়োজন কম বেশি হয়ে থাকে। কোথাও হয়তো কম লাগে, কোথাও আবার বেশি লাগে, কিন্তু লেবার দরকার লাগেই। তাই মোট উৎপাদন ব্যয়ের একটি বড় অংশ মজুরি ব্যয় দখল করে। অর্থাৎ যে একটা প্রোডাকশন বা একটা সার্ভিস তৈরি করতে গেলে বা উৎপাদন করতে গেলে যে ব্যয় হয়, টোটাল যে উৎপাদন ব্যয় হয় তার মধ্যে ম্যাক্সিমামটা বড় যে খরচাটা রয়েছে সেটা হলো কিন্তু লেবার কস্ট। অর্থাৎ লেবারদেরকে যে পেমেন্ট করা হয় তাকে কিন্তু বলা হচ্ছে লেবার কস্ট বা মজুরি ব্যয়। যেহেতু এটি মুখ্য ব্যয় বলতে গেলে প্রাইম কস্ট, তোমরা কিন্তু অলরেডি কস্ট শিট করে এসছো সেমিস্টার 1-এ। তো তোমরা জানো যে প্রাইম কস্টকে মুখ্য ব্যয় বলা হয়। সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে উৎপাদন ব্যবস্থায় শ্রম ব্যয় সঙ্গে সম্পর্কযুক্ত বিভাগগুলি, অর্থাৎ একটা যে শ্রম ব্যয় রয়েছে তার সঙ্গে কিছু ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো কি কি কাজ করে এবং সেই ডিপার্টমেন্ট সম্বন্ধে আমরা জেনে নিই। নাম্বার 1 হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ হলো উৎপাদন করা, সেটা পণ্য হতে পারে, সেটা সেবাও হতে পারে। এইচআর ডিপার্টমেন্ট, এইচআর ফুল ফর্ম হলো হিউম্যান রিসোর্স। এই বিভাগের মূল দায়িত্ব হলো প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ ব্যবস্থা ও তাদের নিয়োগ ও কার্যক্রম যাবতীয় নথিপত্র সংরক্ষণ করা, উৎপাদন বিভাগের চাহিদা অনুযায়ী যথাসময় প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ করা এবং তাদের দক্ষতার সাথে নিজের কাজ সম্পাদন করতে পারে তা নিশ্চিত করা। অর্থাৎ এইচআর ডিপার্টমেন্ট কি করছে, ম্যান পাওয়ার রিক্রুট করছে। প্রোডাকশন ডিপার্টমেন্টের যে ম্যান পাওয়ার দরকার লাগে সেটাকে সায়েন্টিফিক ওয়েতে তাদেরকে রিক্রুট করা, তাদের সমস্ত কিছু নথিপত্র সংরক্ষণ করা, ঠিক আছে, এটাই হলো এইচআর ডিপার্টমেন্টের কাজ। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই বিভাগের উদ্দেশ্য হলো প্রতিটি কাজের জন্য পরিকল্পনা করা, অর্থাৎ প্ল্যানিং করা, কিভাবে হবে, কোথায় হবে, কি মেশিনারি ইউজ হবে, উৎপাদন পদ্ধতি নির্ধারণ ও সময় ও গতি নিরীক্ষার কাজে সম্পন্ন করা এবং প্রতিটি কাজে বিশ্লেষণ করা। অর্থাৎ আমরা এর আগেও কিন্তু পড়ে এসেছি বিজনেস স্টাডিতে, সেটা হলো টাইম স্টাডি, মোশন স্টাডি। অর্থাৎ এই টাইম স্টাডি, মোশন স্টাডি এগুলো সবটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ। প্রত্যেকটা কাজ কিভাবে হবে সেগুলোকে নিরীক্ষা করা, সেগুলোকে বিশ্লেষণ করা এবং ঠিকঠাকভাবে কাজটা সম্পন্ন যাতে হয়, প্রোডাকশন যাতে আটকে না যায়, সেটাই হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ। টাইম কিপিং ডিপার্টমেন্ট, শ্রমিকদের হাজিরা সংক্রান্ত নথিপত্র রক্ষণাবেক্ষণ করা। অর্থাৎ একজন শ্রমিক দিনে কত ঘন্টা কোন কাজে সম্পাদন করার জন্য ব্যয় করেছেন এবং তাদের একটি নির্দিষ্ট কাজ করতে শ্রমিক কত ঘন্টা বা কত দিনে কাজ করেছেন তার সম্পূর্ণ বিবরণ ইত্যাদি প্রস্তুত করা। অর্থাৎ টাইম কিপিং ডিপার্টমেন্ট কি করছে, একটা শ্রমিকের অ্যাটেন্ডেন্স, অর্থাৎ সে কখন এলো কাজে, কখন গেল, কি কি কাজ করলো,
ফুল রেকর্ডসটা কে রাখছে? টাইম কিপিং ডিপার্টমেন্ট, পেরোল ডিপার্টমেন্ট। হাজিরা বিভাগে শ্রমিকদের সময় লিখন তথ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ টাইম কিপিং ডিপার্টমেন্টের যে টাইমটা লিখেছে, যে শ্রমিক এত ঘন্টা কাজ করেছে, সেটার উপর ভিত্তি করে এই বিভাগ শ্রমিকদের মজুরি দিয়ে থাকে। অর্থাৎ পেরোল ডিপার্টমেন্ট মজুরি থেকে কি করে? পেমেন্টটা দেয়। এবং সেই পেমেন্টটা দেওয়ার সময় কোন ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে? টাইম কিপিং ডিপার্টমেন্ট যে ডকুমেন্টসটা প্রোভাইড করেছে সেটার উপর। এবং মজুরি বিল তৈরি করে, প্রাপ্য মজুরি মিটিয়ে দেওয়া নিশ্চিতভাবে প্রদান করে। অর্থাৎ লেবারের যে পেমেন্টটা পায় সেটাকে একদম ঠিকঠাক ভাবে পেমেন্টটা দিয়ে দেওয়াটাই হলো পেরোল ডিপার্টমেন্টের কাজ। কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট মজুরি প্রদান সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশ তথ্য লিপিবদ্ধ করা। অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং আমরা পড়ে এসেছি, আমরা অ্যাকাউন্টিংকে কি 3 ভাগে ভাগ করি। একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা হলো কস্ট অ্যাকাউন্টিং, আর একটা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ টাকা পয়সা হিসাব রাখা হয়। কস্ট অ্যাকাউন্টিং এ আমরা কি করেছিলাম? কোয়ান্টিটির সাথে সাথে টাকা পয়সা, অর্থাৎ একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে যে খরচাগুলো হয় সেই হিসাব অ্যাকাউন্টিং এর থ্রু রাখা হয়, সেটাই হলো কস্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। 3 নম্বর আমরা এবারে যেটা পড়বো বা দেখে নেবো সেটা হলো লেবার কস্ট। একজন শ্রমিককে প্রদেয় পারিশ্রমিক একটি প্রতিষ্ঠানের কাছে লেবার কস্ট। অর্থাৎ একটা শ্রমিক সেই যে পারিশ্রমিকটা পায় প্রতিষ্ঠানের কাছ থেকে, সেটাকে কি বলা হচ্ছে? লেবার কস্ট। কর্মচারী ছাড়া অন্য কোনো শ্রমিককে তার শ্রমের জন্য যে প্রতিদান দেওয়া হয় তাকে সার্ভিস কস্ট বা আদার এক্সপেন্সেস বলে। অর্থাৎ ধরে নাও কোনো একটা ফ্যাক্টরি রয়েছে, সেখানে লেবার ছাড়া অন্য কোনো কর্মচারী এলো বা অন্য কোনো শ্রমিক এলো, এসে সে কিছু সার্ভিস দিল বা সে কিছু তার ইনপুট দিল, তার পরিবর্তে তুমি তাকে পেমেন্ট করলে, সেটাকে কিন্তু লেবার কস্ট হিসাবে ধরা হবে না। কারণ সে কিন্তু ওই কারখানার লেবার নয়, কর্মী নয়, সে বাইরে থেকে এসছে। তখন তাকে যে পেমেন্টটা করা হয় তাকে সেটাকে কি বলা হয়? সার্ভিস কস্ট বা আদার এক্সপেন্সেস। তুমি বলে স্যার একটা উদাহরণ দিয়ে বলবেন? হ্যাঁ অবশ্যই। দেখো একটা কর্মচারী সে যখন কোম্পানিতে কাজ করছে, তখন সেটা হয়ে গেল, তাকে যে পারিশ্রমিকটা তুমি দিচ্ছ সেটা হলো লেবার কস্ট। কিন্তু ধরে নাও তোমার ওই কোম্পানিতে অ্যাকোয়াগার্ডের একটা মেশিন লাগানো আছে, সেই অ্যাকোয়াগার্ডের সার্ভিসিং এর জন্য তুমি অ্যাকোয়াগার্ড থেকে কোনো একজন লোককে তুমি ডেকে পাঠালে, তাকে তার পারিশ্রমিকটা তুমি পেমেন্ট করলে, তাহলে সেই অ্যাকোয়াগার্ডের লোকটাও কিন্তু লেবার দিল, তাকে তুমি পারিশ্রমিক দিলে, কিন্তু হলেও এটাকে লেবার কস্ট হিসাবে আমরা ধরবো না, এটাকে আমরা আদার এক্সপেন্সেস অথবা সার্ভিস কস্ট হিসাবে ধরবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো লেবার কস্টের মধ্যে এই কনসেপ্টের মধ্যে কিছু পয়েন্টস তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার। সেটা হলো ICAI, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট ইন ইন্ডিয়া, এর CAS 7 কর্মী ব্যয় হলো, মানে দেখো ICAI এর CS 7 মতে কর্মী ব্যয় হলো নাম্বার 1, এমপ্লয়ীদের কস্ট ইনক্লুড পেমেন্ট মেড ইন ক্যাশ অর কাইন্ড। অর্থাৎ কর্মীদেরকে তুমি যে পেমেন্টটা করছো বা কর্মীদের পেছনে যে তুমি পারিশ্রমিকটা দিচ্ছ, সেটা ক্যাশেও হতে পারে, সেটা কাইন্ডও হতে পারে, সেটাকে আমরা কিন্তু ধরে নেব লেবার কস্ট। নাম্বার 1, বেতন মানে হলো স্যালারি, মজুরি মানে হয়ে গেল ওয়েজেস, অ্যালাউন্সেস অ্যান্ড বোনাস। অর্থাৎ আমরা কর্মীদেরকে যে স্যালারি বা ওয়েজেস বা অ্যালাউন্সেস বা বোনাস দিই, সেটাও কিন্তু হয়ে গেল লেবার কস্ট। PF কন্ট্রিবিউশন, অর্থাৎ মালিক প্রভিডেন্ট ফান্ডের জন্য কিছু টাকা কন্ট্রিবিউট করে, সেটাও কিন্তু লেবার কস্টের মধ্যেই পড়ে। অল পারকিউজিটস, অর্থাৎ ক্যাশে যে টাকাটা পাওয়া যায়, মানে কর্মীরা ক্যাশে যে টাকাটা পায় সেটাকে বলা হয় অ্যালাউন্সেস। আর যদি ক্যাশের পরিবর্তে যদি কোনো কাইন্ডসে পায়, অর্থাৎ ফ্যাসিলিটিস পায়, যেরকম ধরো কোম্পানি থেকে গাড়ি দিল, থাকার জন্য বাড়ি দিল, ঠিক আছে, মোবাইল দিল, এগুলোকে আমরা কি বলবো? পারকিউজিটস। এগুলো সমস্ত কিছু লেবার কস্টের মধ্যে ইনক্লুডেড, বলতে পারলাম। নাম্বার 5, কর্মীদের জন্য অন্যান্য সুবিধার জন্য অর্থ ব্যয়। অর্থাৎ কর্মীদেরকে যদি আদার্স আরো কিছু ফ্যাসিলিটি দেয়, যেরকম ধরো কর্মীদেরকে তার ছেলে মেয়েদের এডুকেশনের জন্য টাকা দিল, বলতে পারলাম, এন্টারটেনমেন্টের জন্য কিছু টাকা দিল, রিফ্রেশমেন্টের জন্য বা ঘুরে আসার জন্য কিছু টাকা দিল, সেগুলো সমস্ত কিছু কর্মীদের জন্য যে ব্যয় করা হচ্ছে সেটাই হয়ে যাবে কিন্তু লেবার কস্ট। দেখো আমি না তোমাদের বই থেকে, বিভিন্ন বই থেকে এই নোটসটাকে তৈরি করেছি। তোমাদের যদি এই পিডিএফটা দরকার লাগে, অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, আমি তাহলে এই পিডিএফ এর লিঙ্কটা ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, বলতে পারলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলো না, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো ক্লাসিফিকেশন অফ লেবার। লেবার দেখো দুটো টাইপের হয়, একটা হলো ডিরেক্ট লেবার আর একটা হলো ইনডিরেক্ট লেবার। প্রোডাকশনের সঙ্গে যে লেবারটা ডাইরেক্টলি ভাবে জড়িত, অর্থাৎ একদম নিজের হাতে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, তাদেরকে কি বলা হবে? ডিরেক্ট লেবার। আর যারা ম্যানুফ্যাকচারিং সঙ্গে ডিরেক্টলি ভাবে রিলেটেড নয় বাট ইনডাইরেক্টলি ভাবে রিলেটেড, তাদেরকে আমরা বলবো ইনডাইরেক্ট লেবার। তুমি বললে স্যার ইনডাইরেক্ট লেবারে একটা উদাহরণ দিয়ে বলবেন? হ্যাঁ দেখো, আমি তোমাদেরকে যদি বলি সিকিউরিটি গার্ড, ফ্যাক্টরিতে যে সিকিউরিটি গার্ড আছে সে কি করছে? মালগুলোকে পাহারা দিচ্ছে, আজকে যাতে চুরি না হয়, কারখানাকে প্রোটেকশন দিচ্ছে। হলেও
প্রোডাকশন কিন্তু নিজের হাতে ডাইরেক্টলি করছে না, ইনডাইরেক্টলি ভাবে হেল্প করছে, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু ইনডাইরেক্ট লেবার। তো দেখো আমি ডেফিনেশন গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যেসব কর্মী পণ্য উৎপাদন, পণ্য গঠন প্রণালী ও পণ্য পরিবর্তন কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ একটা পণ্যকে কি করছে, উৎপাদন করছে, যেসব কর্মী শ্রমের বিনিময়ে উৎপাদন ব্যবস্থা সচল রাখে এবং যারা না থাকলে উৎপাদন না, তাদের প্রত্যক্ষ কর্মী বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আর ইনডাইরেক্ট লেবার কারা? প্রত্যক্ষভাবে কর্মীদের সাথে সহায়ক কর্মী হিসাবে কাজ করে এবং উৎপাদন প্রক্রিয়া সমাপ্ত করে। অর্থাৎ এরা কি করছে, যারা ডিরেক্ট লেবার তাদেরকে হেল্প করছে এবং উৎপাদন প্রক্রিয়াকে সমাপ্ত করতে সাহায্য করছে। যেমন টাইম কিপার, টাইম কিপারের কাজ কি? এরা কিন্তু প্রোডাকশন করে না, কিন্তু যারা যে কর্মীরা প্রোডাকশন করছে তাদের অ্যাটেন্ডেন্সটা রাখছে কে? টাইম কিপার। স্টোর কিপার, আজকে স্টোরে কত ফিনিশ গুডস রয়েছে, কত ওয়ার্কিং প্রোগ্রেস গুডস রয়েছে, কত র মেটেরিয়ালস রয়েছে, এই হিসাবটা কে রাখছে? স্টোর কিপার। তাহলে এটাও হয়ে গেল ইনডাইরেক্ট লেবার, বলতে পারলাম। ম্যানেজার, পুরো কাজটাকে কে করছে? ম্যানেজ করছে ম্যানেজার। তাহলে সেও কিন্তু প্রোডাকশন কিন্তু ডাইরেক্টলি করছে না, ইনডাইরেক্টলি ভাবে কিন্তু হেল্প করছে যাতে কাজটাকে শেষ করা যায়। তাহলে সেক্ষেত্রে এটাও হয়ে গেল ইনডাইরেক্ট লেবার। সুপারভাইজার, যে কি করছে? সুপারভাইজ করছে, যে কাজটা মনিটরিং করছে যে কাজটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, তাহলে এটাও কিন্তু হয়ে গেল ইনডাইরেক্ট লেবার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। দেখো এর পরে যে টপিকটা রয়েছে সেটা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডিফারেন্স বিটুইন ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড ইনডিরেক্ট ওয়েজেস, অর্থাৎ প্রত্যক্ষ মজুরি আর পরোক্ষ মজুরির মধ্যে পার্থক্য। দেখো নাম্বার ওয়ান কনসেপ্ট, যারা কি হচ্ছে উৎপাদনের সঙ্গে যারা জড়িত, যে শ্রমিকরা, তাদেরকে যে মজুরি প্রদান করা হচ্ছে সেটাই হয়ে গেল প্রত্যক্ষ মজুরি। আর সরাসরি উৎপাদনের কাজের সঙ্গে যুক্ত নয় এই সমস্ত শ্রমিকদের যে মজুরি প্রদান করা হচ্ছে সেটাই হয়ে গেল পরোক্ষ মজুরি। ডাইরেক্টলি একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, সেটার সাথে কি হচ্ছে, ডিরেক্ট ওয়েজেস একদম রিলেটেড। পরোক্ষ মজুরি সেইভাবে কোনো নির্দিষ্ট কাজ বা প্রক্রিয়া বা উৎপাদিত পণ্যের সঙ্গে যুক্ত নয়, বলতে পারলাম। প্রত্যক্ষ মজুরি অর্থাৎ ডিরেক্ট ওয়েজেস হলো উৎপাদনের মূল ব্যয়, মুখ্য ব্যয়, অর্থাৎ মুখ্য ব্যয় বলতে গেলে প্রাইম কস্ট। এটা প্রাইম কস্টে তোমরা একটু যদি মনে করে দেখো, আমরা যখন র মেটেরিয়াল কনজিউমড লিখতাম সেখানে গিয়ে আমরা কি করতাম? অ্যাড ডিরেক্ট ওয়েজেস করতাম। আশা করি তোমাদের সবার মনে পড়ছে। তো প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মুখ্য ব্যয় নির্ণয় করার সময় এই প্রত্যক্ষ মজুরি বিবেচনা করা হয়। কিন্তু পরোক্ষ মজুরি এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে গৌণ ব্যয়। প্রতিষ্ঠানে উৎপাদিত ব্যয় উপপরিব্যয় নির্ণয় করার জন্য এই পরোক্ষ মজুরি বিবেচনা করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। প্রত্যক্ষ মজুরির ওপর নিয়ন্ত্রণ আরোপ করাই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য, অর্থাৎ যে খরচাটা আমরা কন্ট্রোল করলে আজকে প্রোডাকশন কস্টটাকে আমরা কমাতে পারবো, সেটা হলো কিন্তু ডিরেক্ট ওয়েজেস। অর্থাৎ ডিরেক্ট ওয়েজেস যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে, আজকে আমরা প্রোডাকশন কস্টটাকে বা একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে যে মোট উৎপাদন ব্যয় হয় সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। পরোক্ষ মজুরি এভাবে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, বলতে পারলাম। তার কারণ ম্যাক্সিমাম খরচাটাই হয় কিন্তু ডিরেক্ট ওয়েজেসের ক্ষেত্রে, ইনডিরেক্ট ওয়েজেসের ক্ষেত্রে কিন্তু অতটা প্রয়োজন থাকে না, বলতে পারলাম। এই পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো ইম্পর্টেন্স ফ্যাক্টর অ্যান্ড ডিটারমাইন্ড অফ ওয়েজ কস্ট, অর্থাৎ আমাদের কিছু ফ্যাক্টরস রয়েছে একটা ওয়েজ কস্ট নির্ধারণ করতে গেলে। নাম্বার ওয়ান সেটা হলো ম্যান পাওয়ার প্ল্যানিং। একটা প্রোডাকশন প্রক্রিয়া প্রধান উপাদান হলো কিন্তু শ্রম শক্তি, আদারওয়াইজ মানে যদি লেবার না থাকে তাহলে কিন্তু প্রোডাকশন হবেই না। এই কারণে শ্রম শক্তির সংক্রান্ত যাবতীয় বিষয়, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শ্রমিক নিয়োগ করা, তাদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন সমীক্ষার সাহায্যে তাদের কাজের মান ও দক্ষতা যাচাই ইত্যাদি সুচারুভাবে বিশ্লেষণ করা। অর্থাৎ ম্যান পাওয়ার প্ল্যানিং কথার অর্থ হলো তুমি তাদেরকে নেবে, তাদের কি যোগ্যতা হওয়া উচিত, ঠিক আছে, তাদেরকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে, তাদের যাতে অপটিমাম ইউটিলাইজেশন করা যায়, তাদেরকে ট্রেনিং প্রোভাইড করা, বলতে পারলাম, তাদের যাতে কাজের মান এবং দক্ষতা যাতে বৃদ্ধি করা যায়, সেটা কিন্তু কাজের দায়িত্ব হলো ম্যান পাওয়ার প্ল্যানিং, বলতে পারলাম। মোশন স্টাডি, এটা কিন্তু তোমরা অলরেডি পড়ে এসছো। মোশন স্টাডি আর টাইম স্টাডি তোমরা কিন্তু বিজনেস স্টাডিতে পড়েই এসছিলে সেকেন্ড চ্যাপ্টারে। তো সেখানে দেখো কি বলছে, মোশন স্টাডি মানে, মোশন মানে হলো গতি। এই গতি সমীক্ষা, কিসের গতি? সেটা একটা লেবারের গতি। সেই লেবারটা ধরো কতবার উঠছে, কতবার বসছে, একটা কাজ সম্পন্ন করতে গেলে তার প্রত্যেকটা গতিকে নিরীক্ষণ করে সেটাকে রেকর্ড করা। একটা মেশিনের গতি, একটা মেশিন কতটা স্পিডে কাজ করছে, কতটা আউটপুট পাওয়া যাচ্ছে, সেটা হলো মোশন স্টাডির পার্ট, বলতে পারলাম। তো দেখো কি বলছে, এই সমীক্ষার মূল লক্ষ্য হলো একজন শ্রমিক বা একটি যন্ত্রের কাজ বা করার প্রক্রিয়াটি খুঁটিয়ে পর্যালোচনা করা। অর্থাৎ একটা শ্রমিক যখন কাজ করছে সে তার কিভাবে কাজ করছে, তার গতিটা, এবং একটা যন্ত্র যে কাজ করছে তার গতিটা খুঁটিয়ে পর্যালোচনা করা। এর ফলে ন্যূনতম কম শ্রম ব্যয় করে সর্বোচ্চ উপায় খুঁজে বার করা সম্ভব। অর্থাৎ
কি বলছে, ন্যূনতম সময় অর্থাৎ মিনিমাম টাইমের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট কিন্তু পাওয়া পসিবল। এই সমীক্ষার সুবিধা হলো শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পায়, শ্রমিকদের গতিবিধি দেখা যায়, অর্থাৎ লেবারদের টেন্ডেন্সি থাকে ফাঁকি মারা, বলতে পারলাম, সেটাকে আটকানো যায়, এবং যন্ত্রপাতির সঠিক ব্যবহার হচ্ছে কিনা, কারণ যন্ত্রপাতিরও কিন্তু আমরা গতি সমীক্ষা করছি, বলতে পারলাম, তাহলে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটাও জানা যায়। বেস্ট প্রোডাকশন মেথড নির্বাচন করা যায়, অর্থাৎ কোনটা বেস্ট প্রোডাকশন পদ্ধতি সেটাকে কিন্তু আমরা মোশন স্টাডি থেকেই জানতে পারি। টাইম স্টাডি, টাইম স্টাডি হলো কি, একটা পণ্য তৈরি করতে গেলে যে স্ট্যান্ডার্ড যে টাইমটা সেটাকে বার করা, সেই বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, টাইম স্টাডি, অর্থাৎ একটা পণ্য তৈরি করতে গেলে তার স্ট্যান্ডার্ড সময় কতটা লাগছে সেটাই আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। এই নিরীক্ষার মাধ্যমে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের প্রয়োজনীয় সময় নির্ধারণের সাহায্যে সমস্ত উৎপাদন প্রক্রিয়ার জন্য আদর্শ সময় নির্ণয় করতে হয়। অর্থাৎ ছোট ছোট কাজগুলো সমন্বয় কি হচ্ছে, একটা বড় কাজ হচ্ছে, এই বড় কাজটা করতে গেলে আদর্শ সময় অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম, কত ঘন্টা, কত মিনিট, কত সময় লাগছে সেটাকে আমরা বার করতে পারি। এই পদ্ধতির সুবিধা হলো নির্দিষ্ট কাজের জন্য আদর্শ সময় জানা, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম তুমি বার করতে পারছো, তার ফলে লেবাররা ফাঁকি মারতে পারবে না। তুমি ধরো একটা কাজ করতে গেলে তোমার 2 ঘন্টা সময় লাগে, তাহলে 2 ঘন্টাটা হলো স্ট্যান্ডার্ড টাইম, তাহলে কেউ যদি 3 ঘন্টা নেয় তাহলে তুমি বুঝেই যাবে যে ফাঁকি মারছে। আদর্শ সময় মজুরি নির্ধারণ করতে সাহায্য করে। স্ট্যান্ডার্ড টাইম কি করছে, যে তুমি জানো যে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে এই প্রোডাক্টটা বানাতে গেলে 2 ঘন্টা সময় লাগে, কেউ যদি 3 ঘন্টা নেয় তুমি নিশ্চয়ই 3 ঘন্টার পেমেন্টটা করবে না, তুমি 2 ঘন্টারই পেমেন্ট করবে। শ্রমিকদের কাজের দক্ষতা বৃদ্ধি করে, শ্রমিকদের মাথায় থাকবে যে কাজটা আমাকে 2 ঘন্টার মধ্যেই করতে হবে, তার ফলে কি হবে, তার দক্ষতা বৃদ্ধি হবে। শ্রমিকদের মজুরি বাবদ ব্যয়ের জন্য প্রয়োজনীয় বাজেট প্রস্তুত করা যায়। আগে থেকে তুমি জানতে পারছো যে এই কাজটা করতে গেলে এত সময় লাগবে, আমাকে এত টাকা পেমেন্ট করতে হবে, তার ফলে তুমি একটা বাজেট নিরূপণ করতে পারছো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো 3 নম্বর পয়েন্টটা। এরপর যে আমরা কনসেপ্টটা দেখবো সেটা হলো টাইম কিপিং, অর্থাৎ 7 নম্বর পয়েন্টটা হলো টাইম কিপিং। তুমি বলে স্যার টাইম কিপিং মানে কি? টাইম কিপিং বাংলা মানে হলো সময় লিখন, অর্থাৎ একটা কর্মচারী কারখানায় প্রবেশ করার সময় থেকে কারখানা থেকে বের হওয়ার সময়, এই যে কতক্ষণ তিনি ছিলেন, এই টাইমটাকে রেকর্ড করা হয় হচ্ছে টাইম কিপিং এ। দেখো আমি এখানে নোটসটা বানিয়ে দিয়েছি এবং একটা ডায়াগ্রামও দিয়েছি, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। শ্রমিক বা কর্মচারীগণ প্রতিষ্ঠানে প্রবেশ এবং কাজের যোগ শেষ করে চলে যাওয়ার সময় লিপিবদ্ধ করাকে সময় লিখন বলে। সাধারণত হাজিরা বিভাগ এই কাজটি করে থাকে। উদ্দেশ্য হলো কি, আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যে ও দেরিতে আসে আমি দেরিতে আসবো, ও তাড়াতাড়ি আসে না আমি কেন আসবো, এইটা শৃঙ্খলা বজায় থাকবে। মজুরির তালিকা প্রস্তুত করা যাবে, শ্রম ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে, দেরিতে পৌঁছানো, আগে বেরিয়ে যাওয়া, অতিরিক্ত সময় চিহ্নিত করা, এইগুলো কিন্তু টাইম কিপিং করলে আমরা জানতে পারবো। অর্থাৎ কেউ যদি আগে বেরিয়ে যায় সেটাও আমরা বুঝতে পেরে যাবো, কেউ যদি দেরিতে বেরোয় তাহলে সেটাও আমরা জানতে পারবো, অতিরিক্ত অর্থাৎ ওভার টাইম করলো কিনা সেটাও আমরা জানতে পারবো। দেখো এখানে টাইম কিপিংটা আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, সেটা হলো কারখানা প্রবেশের সময়টাকে রেকর্ড করা হয়, আর কারখানা থেকে যখন লেবার বেরিয়ে যাচ্ছে, কর্মী যখন বেরিয়ে যাচ্ছে সেই টাইমটাকে রেকর্ড করা হয়, এটাকে বলা হয় টাইম লিখন বা টাইম কিপিং। এই টাইম কিপিং মেথডকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো ম্যানুয়াল মেথড আর একটা হলো মেকানিক্যাল মেথড। ম্যানুয়াল মানে তোমরা বুঝতেই পারছো ম্যানুয়ালি ব্যাপারটা হবে, আর মেকানিক্যাল মানে যেখানে আমরা কোনো একটা যন্ত্রের সাহায্য নেব, দ্যাট ইজ কল হলো মেকানিক্যাল মেথড। ম্যানুয়াল মেথডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেথড, আর নাম্বার 2 হলো মেটাল ডিস্ক অর টোকেন মেথড। আর মেকানিক্যাল মেথডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডায়াল টাইম রেকর্ডিং মেথড, টাইম রেকর্ডিং ক্লক, আর একটা হচ্ছে বায়োমেট্রিক মেথড। আমি দেখো তোমাদের জন্য এখানে ট্রিক্স লিখে দিলাম, এই ট্রিক্সটা কিন্তু তোমরা মনে রেখো, তাহলে কি হবে, তোমাদের যদি কোনো একটা মেথড দিয়ে যদি বলে এটা টাইম কিপিং এর মেথড না এটা টাইম বুকিং এর মেথড, এটা ম্যানুয়াল মেথড না এটা মেকানিক্যাল মেথড, তাহলে তোমাদের মনে থেকে যাবে। দেখো প্রথম যে ট্রিক্সটা হলো সেটা হলো নাম্বার 1 মিস্টার ডিস্ক। তুমি বলবে স্যার মিস্টার ডিস্ক এটা আবার কি, ধরে নাও মিস্টার ডিস্ক, ডিস্ক একটা লোকের নাম, তুমি বলে স্যার একটু বুঝিয়ে বলুন। এম মানে কি হয়ে গেল, ম্যানুয়াল, আর মানে কি হয়ে গেল, রেজিস্টার, অর্থাৎ ম্যানুয়ালের মধ্যে কি পড়ে গেল, রেজিস্টার, আর একটা কি মেথড পড়ে গেল, ডিস্ক। তাহলে মিস্টার ডিস্ক এটা যদি তুমি মনে রাখো, এম দিয়ে বলো কি হয়ে গেল, এম দিয়ে হয়ে গেল ম্যানুয়াল, আর দিয়ে কি হয়ে গেল, রেজিস্টার, আর ডি দিয়ে কি হয়ে গেল, ডিস্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। মেকানিক্যাল মেথডকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, একটা হলো ডায়াল টাইম রেকর্ডিং মেথড, টাইম রেকর্ডিং ক্লক, আর একটা হচ্ছে বায়োমেট্রিক। এটা কিভাবে মনে রাখবো আমরা, BCD। বি মানে কি হয়ে গেল, বায়োমেট্রিক, সি মানে হয়ে গেল ক্লক, আর ডি মানে হয়ে গেল কিন্তু ডায়াল টাইম রেকর্ডিং মেথড। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। তো চলো এই মেথডগুলো সম্পর্কে আমরা আরেকটু ডিটেলসে জেনে নিই, যে এগুলো এদের কনসেপ্ট, এদের সুবিধা, এদের অসুবিধা, এগুলো আমরা দেখে নিতে পারবো।
তো দেখো প্রথম যেটা আমরা দেখবো সেটা হলো অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেথড। দেখো আমি এখানে তোমাদেরকে একটা ছবিও দিয়ে দিয়েছি অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেথড দেখতে কেমন হয়। এখানে কি হয়, এমপ্লয়ীদের নাম লেখা থাকে, আইডেন্টিফিকেশন নাম্বার লেখা থাকে এমপ্লয়ীদের, ডিপার্টমেন্টের নাম লেখা থাকে, টাইম অ্যারাইভাল মানে কখন আসছে অফিসে, এবং টাইম অফ ডিপারচার কখন চলে যাচ্ছে, আর ওভার টাইম হচ্ছে কিনা এই জিনিসগুলো এখানে লেখা থাকে। তাহলে এই 6টা জিনিস লেখা থাকে অ্যাটেন্ডেন্স রেজিস্টারের মধ্যে ম্যানুয়ালি ভাবে। সুবিধা কি, ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা আদর্শ। অল্প কর্মী সংখ্যা থাকলে, ঠিক আছে, অল্প যদি কর্মী থাকে তাহলে এটা খুব ইজিলি ভাবে করা যায়। তাহলে এটা হচ্ছে ছোট ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই প্রযোজ্য। নাম্বার 2, জটিল নয়, একদম লেম্যানও এই কাজটা করতে পারবে। ব্যয় সাপেক্ষ নয়, মানে এখানে বেশি খরচাও করতে হবে না। সাইন নকল করতে পারে না, তার মানে কেউ একজনের সাইন নকল করতে পারবে না। তার ফলে কি হবে, এটাও একটা সুবিধা। অসুবিধা কি, সময় নষ্ট। সময় নষ্ট কিভাবে, যদি অনেক কর্মী একসঙ্গে এন্ট্রি হয়, ধরো একসঙ্গে সব কর্মী চলে এলো, তখন কি হচ্ছে, একটা লাইন পড়ে যাবে, তাহলে কি হবে, সেখানে সময় নষ্ট হবে, কেন পরপর ফিল আপ হবে, তারপরে সে এন্ট্রি করতে পারবে, মানে এন্টার করতে পারবে ফ্যাক্টরিতে। তাহলে ফলে কি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। নাম্বার 2, ষড়যন্ত্র সময় রক্ষক ব্যক্তির সাথে যোগসাযোগ। আজকে এখানে একটা ষড়যন্ত্র হতে পারে, তার কারণ যে টাইম কিপিং যে রাখছে সে ষড়যন্ত্র করে, কেউ এলো না, তার টাইমটা সে বসিয়ে দিল। নকল কর্মী হিসাবে সই, ধরো তুমি কি করলে, তোমার বন্ধুর হয়ে তুমি সইটা করে দিলে, বা তোমার বন্ধু তোমার হয়ে সই করে দিল। করণিক সংক্রান্ত কাজের বৃদ্ধি, মানে ক্লারিক্যাল কাজ বেশি করতে হয়, অনেক বেশি করতে হয়। বলতে পারলাম? আশা করি অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেথডটা বুঝতে পেরে গেছো। নাম্বার 2, সেটা হলো মেটাল ডিস্ক অর টোকেন মেথড। এই পদ্ধতি কি হয়, শ্রমিককে আলাদা আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া ধাতুর চাকতি দেওয়া হয়। নাম্বার 1 কি করলো, একটা চাকতি দিয়ে দিল। দেখো এই চাকতির ছবিগুলো দেখো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই চাকতিটা দেখতে পাচ্ছ, সেখানে দেখো একটা নাম্বার লেখা রয়েছে, প্রত্যেকের শ্রমিককে আলাদা আলাদা নাম্বার দিয়ে দিল, ঠিক বুঝে গেলাম। নাম্বার 2, সেগুলি তার কারখানার প্রবেশ দ্বারে একটি বোর্ডের মধ্যে ঝুলিয়ে রাখেন। বলতে পারলাম, একটা বোর্ডের মধ্যে এগুলো ঝোলানো থাকে। তারা যখন কারখানায় প্রবেশ করেন, নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখা টোকেন বোর্ড থেকে তুলে সেগুলি একটি বাক্সে বা পাত্রের মধ্যে ফেলে দেন। মানে যখন ঢুকছে, নিজের যে টোকেনটা রয়েছে সেটাকে ওই বোর্ড থেকে খুলে নিয়ে কি করছে, একটা বাক্সের মধ্যে ফেলে দিচ্ছে। বলতে পারলাম, ওই যে টোকেনগুলো শেষ অবধি থেকে যায় তাদেরকে অনুপস্থিত হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ বোর্ডের মধ্যে যে টোকেনগুলো রয়ে গেল তারা কি হয়ে গেল, অ্যাবসেন্ট। বেরিয়ে যাওয়ার টাইম আবার ওই বোর্ডের চাকতিগুলো ঝুলিয়ে রাখা হয়, সেগুলো বোর্ড থেকে তুলে নিয়ে সেগুলো আবার একটা পাত্রের মধ্যে ফেলে দেওয়া হলো। অর্থাৎ এইভাবে অ্যাটেন্ডেন্সটা রাখা হয়। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে দেখো নাম্বার লেখা রয়েছে, এমপ্লয়ি নাম্বার, এখানে দেখো ডিপার্টমেন্ট লেখা রয়েছে, কোন ডিপার্টমেন্টে কাজ করছে, কোম্পানির নাম লেখা থাকছে। বলতে পারলাম? সুবিধা কি, সহজ পদ্ধতি, অশিক্ষিত কর্মীরাও টোকেন চিনতে পারেন। বলতে পারলাম, অশিক্ষিত যারা রয়েছে তারাও এটাকে ইউজ করতে পারবে। ব্যয় পরবর্তী পর্যায়ে কম হয়। আজকে অ্যাটেন্ডেন্সটা তোমাকে বারে বারে চেঞ্জ করতে হবে। বলতে পারলাম, কিন্তু এখানে সেটা হবে না, কারণ এখানে একবার তুমি খরচা করলে আর বারবার খরচা করতে হচ্ছে না। বহু প্রতিষ্ঠানের ক্ষেত্রে উপযোগী, কম সময় লাগে, লাইন দিয়ে সই করতে হয় না। ধরো লাইন দিয়ে যদি সই করতে হতো তাহলে সময়টা বেশি লাগতো, কিন্তু এখানে তো লাগছে না। এখান থেকে বোর্ড থেকে আমি আমার টোকেনটাকে নিচ্ছি আর বাক্সের মধ্যে ড্রপ করে দিয়ে যাচ্ছি। যাওয়ার সময়ও তাই, একই জিনিস। অসুবিধা, কারচুপির সম্ভাবনা। তুমি কি করলে, তুমি যাওয়ার সময় তুমি তোমার বন্ধুর টোকেনটাও খুলে নিয়ে গিয়ে কার্ডবোর্ডের মধ্যে ফেলে দিলে। বলতে পারলাম, বা তোমার বন্ধু তোমার সাথে এই জিনিসটা করতে পারে, কারচুপি হতে পারে। বড় প্রতিষ্ঠানের জন্য অসুবিধা, কেন, লম্বা লাইন পড়ে যাবে, টোকেন নাম্বারটা দেখবে তারপরে না ফেলতে পারবে। বলতে পারলাম? তো ম্যানুয়াল তোমরা বুঝে গেলে। এরপর আমরা কি পড়েছিলাম, ট্রিক্সের মধ্যে বিসিডি। বিসিডির মধ্যে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো ডি। ডি হলো ডায়াল টাইম রেকর্ডিং মেথড। এখানে একটা দেখো, একটা ঘড়ি রয়েছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, একটি যন্ত্রযুক্ত বিশেষ ঘড়ি। ঘড়ির চারদিকে গোলাকৃতি গর্তযুক্ত ডায়াল থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। এই গর্তগুলি ক্রমিক নম্বর যুক্ত, এখানে প্রত্যেকটা নাম্বার রয়েছে, যেখানে কর্মীরা নির্দিষ্ট নম্বর চিহ্নিত থাকে যে কার কোন নাম্বারটা। ডায়ালের মাঝে রেডিয়াল আর্ম নামক একটি ধাতব দণ্ড থাকে, দেখতেই পাচ্ছেন এখানে যে মহিলাটা রয়েছে ওই দণ্ডটা ধরে দাঁড়িয়ে রয়েছেন। 4 নম্বর, কর্মীরা যখন কারখানায় প্রবেশ করেন তখন ওই দণ্ডটি তার নির্ধারিত নম্বরে গর্তে রেখে চেপে দেন। কি করলো, নিজের যে নাম্বারটা আছে সেইখানে নিয়ে গিয়ে ওই দণ্ডটাকে কি করলো, পুশ করে দিল, চেপে দিল। মেশিনের মধ্যে গুটিয়ে থাকা একটি কাগজ মধ্যে কর্মীর নাম্বারের সাথে কর্মী প্রবেশের সময় প্রিন্ট হয়ে বেরিয়ে এলো। বলতে পারলাম, একদম রেকর্ডটা হয়ে গেল। পুরো প্রসিডিউরটা তোমরা দেখে নিলে। এর সুবিধা কি, সঠিক সময় হিসাব রাখা যায়, যে কখন ঢুকছে সেটা বোঝা যাচ্ছে। মজুরি গণনা করতে সুবিধা হয় কাগজ দেখে, ঠিক আছে। নাম্বার 3, এই পদ্ধতি উপযুক্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কর্মীকে এটি করতে হয়। ফলে যে ব্যক্তি কারখানায় প্রবেশ করেছেন তিনি একমাত্র এই যন্ত্রের মাধ্যমে প্রবেশ ও প্রস্থানের হিসাব রাখতে পারেন। ফলে অসৎ উপায় অবলম্বন সম্ভাবনা খুবই কম থাকে। ওকে, বলতে পারলাম? কেন, একজন সুপারভাইজার সে দেখছে আর অবজারভেশনে তোমাকে এই কাজটাকে করতে হয়। অসুবিধা, ব্যয় সাপেক্ষ, এটা কিন্তু এক্সপেন্সিভ, কেন ওই ঘড়িটাকে কিনতে হবে। ঘড়ি খারাপ হয়ে গেলে ব্যাস প্রবলেম,
তখন আর অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে না। বহু সংখ্যক কর্মীর ক্ষেত্রে কার্যকরী নয়, একসঙ্গে যদি অনেক লম্বা লাইন পড়ে যায় এটা হবে না। বি সি ডি, ডি আমরা বুঝে গেলাম, এরপরে আমরা কি করব, সি। সি মানে হলো টাইম রেকর্ডিং ক্লক। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে দেখো টাইম রেকর্ডিং একটা ক্লক রয়েছে, একটা ঘড়ি রয়েছে। এই পদ্ধতিতে প্রতিটি কর্মী নির্দিষ্ট সময়ের জন্য, যেমন এক সপ্তাহে একটি করে কার্ড দেওয়া হয়ে থাকে, তাকে টাইম কার্ড বলে। এই কার্ডগুলি কারখানার গেটে একটি ট্রেতে নম্বর অনুযায়ী পরপর সাজানো থাকে। কর্মীরা কারখানায় প্রবেশের সময় তার নিজস্ব নম্বর যেটা রয়েছে সেই কার্ডটি তুলে নেয় এবং সময় লিপিবদ্ধকারী ঘড়ির একটি জায়গাতে ওই কার্ডটি ঢুকিয়ে কার্ডটিতে সংযুক্ত হাতল বা বোতাম চেপে দেন। সাথে সাথে কর্মীর প্রবেশ ও প্রস্থানের সময় এই কার্ডে নথিভুক্ত হয়ে যায়। একই এই পদ্ধতিতে দুপুরে খাবার খেতে বেরোনোর সময় ও পুনরায় প্রবেশ সময় হিসাব রাখেন। ওভারটাইম হলে লাল কালি দিয়ে মুদ্রিত হয়। একদম বুঝতে পেরে গেছো? আমি এখানে দেখো পুরো পয়েন্ট ওয়াইজ ভাগ ভাগ করে খুব সোজা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের জন্য লিখে দিলাম। তোমরা বই পড়লে দেখবে একেবারে পুরোটা থিওরিটিক্যালি রয়েছে, তোমাদের মাথায় ঢুকবে না। আর দেখো আমি এখানে ছবিটাও তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম, তোমরা কিন্তু ছবিটার সাথে পুরো ঘটনাটাকে রিলেট করতে পারছো আশা করি। সুবিধা কি? সঠিক সময় লিপিবদ্ধ হয়, কেন এখানে ঘড়ি রয়েছে। অসৎ প্রচেষ্টা ব্যাহত হয়। ক্ষুদ্র ও বৃহৎ প্রতিষ্ঠানের জন্য উপযোগী, সেটা স্মল বা বিগ ইন্ডাস্ট্রির জন্য এটা বেস্ট। ক্লারিক্যাল সংক্রান্ত যে কাজ রয়েছে সেটা অনেকটা হ্রাস পেয়ে যায়, কেন অটোমেটিক টাইম রেকর্ড সবটাই প্রিন্ট হয়ে চলে আসছে, কর্মী নাম্বার। সময় অপচয় কম হয়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। টাইম কার্ডগুলি কোম্পানি যথাযথ সংরক্ষণ করে। মালিক ও কর্মীর মধ্যে মতবিরোধ হয়, সেক্ষেত্রে টাইম কার্ড মতবিরোধ কমাতে সাহায্য করে। অর্থাৎ যদি কোনো সময় প্রবলেম হয় তখন কিন্তু এই টাইম কার্ডটা দিয়ে মতবিরোধটা কমানো যাবে। অসুবিধা, ব্যয়বহুল, এটা খরচা লাগবে, কার্ড বানাও, ঘড়ি কিনে নিয়ে আসো। আবার যান্ত্রিক ত্রুটি, যদি ঘড়িটা খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। লাস্ট পয়েন্ট বিসিডি। বি হলো কি? বায়োমেট্রিক মেথড। বায়োমেট্রিক তোমরা প্রত্যেকেই দেখেছো, আজকালকার দিনে যেটা বেশি ইউজ হয়। আমরা আবার থাম ইমপ্রেশন দিয়েও অ্যাটেন্ডেন্স দিতে পারি, বলতে পারলাম। এই পদ্ধতিতে কোনো কর্মী প্রতিষ্ঠানে প্রবেশ ও প্রস্থানের সময় খুব সহজে নির্ধারণ করা যায়। এই জাতীয় যন্ত্রের একটি নির্দিষ্ট জায়গা কর্মী তার হাতের বুড়ো আঙুল অথবা অন্যান্য আঙুল রেখে সামান্য চাপ দেন, সাথে সাথে কর্মীর উপস্থিতি লিপিবদ্ধ হয়ে যায়। কর্মী যখন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যান একইভাবে নির্দিষ্ট স্থানে আঙুলের চাপ দিয়ে প্রস্থানের সময়টা লিপিবদ্ধ করা হয়। আঙুল ছাড়াও এই পদ্ধতিতে কর্মীদের মুখের ছবিও মুদ্রণ হয়ে যায়। অর্থাৎ তুমি যদি গিয়ে দাঁড়াও, অনেক সময় তোমার মুখের ছবিটা উঠে গেল, তোমাকে রিকগনাইজ করে নিল, তোমার অ্যাটেন্ডেন্সটা হয়ে গেল, বলতে পারলাম। এর সুবিধা কি? সঠিক সময় লিপিবদ্ধ করা। অসৎ কর্মী প্রচেষ্টা ব্যর্থ, অর্থাৎ কারোর সঙ্গে কারোর থাম ইমপ্রেশন মিলবে না, কারোর মুখের সাথে কারোর মুখ মিলবে না, তার ফলে কি হচ্ছে? অসৎ কর্মীর প্রচেষ্টা ব্যর্থ হবে এবং সঠিক সময় লিপিবদ্ধ করা যাবে। অসুবিধা কি? ব্যয়বহুল, কেন মেশিনে তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। মেশিন খারাপ হয়ে যেতেই পারে, যান্ত্রিক গোলযোগ হতেই পারে, তার ফলে কি হবে? অ্যাটেন্ডেন্সে বাধা হতে পারে। এরপর যে আমরা পয়েন্টটা দেখবো সেটা হলো 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টটা হলো টাইম বুকিং। আমরা এর আগে যেটা পড়েছিলাম সেটা হলো টাইম কিপিং, সময় লিখন, এবং হচ্ছে এবার যেটা আমরা পড়বো সেটা হলো টাইম বুকিং। টাইম বুকিং কি? কর্মীরা কারখানায় যে সমস্ত কাজ বা প্রক্রিয়া যত সময় যুক্ত থাকেন সেই সময়ের হিসাব রাখা হলোই টাইম, সময় আরক্ষণ। অর্থাৎ আগে কি হচ্ছিল টাইম বুকিং এ, যে যখন সে ঢুকছে ফ্যাক্টরিতে আর যখন বেরোচ্ছে এই দুটো টাইমকে রেকর্ড করা হতো। এখন তা হচ্ছে না। তুমি কখন ঢুকলে আর কখন বেরোলে ডাজ নট ম্যাটার, তুমি কতক্ষণ ধরে কাজের সাথে যুক্ত ছিলে দ্যাট ইজ দ্য ম্যাটার। সেটাকে রেকর্ড করাটাকেই বলা হচ্ছে টাইম বুকিং। অর্থাৎ কর্মীরা কারখানায় যে সমস্ত কাজ বা প্রক্রিয়া যত সময় যুক্ত থাকেন সেই সময় হিসাব রাখাকে সময় আরক্ষণ বলে। এটি ধরে নেওয়া হয় কর্মীরা যখন কারখানায় প্রবেশ করেন সেই মুহূর্তে তিনি কাজ শুরু করতে পারেন না। অর্থাৎ ঢুকলো আর তখন থেকে কাজ শুরু করলো, এটা কখনো হতে পারে না। অর্থাৎ কারখানায় প্রবেশের সময় যদি সকাল 9টা হয়, কর্মী কাজ শুরু করবেন 9টা 15 মিনিটে। কাজের সময় গণনা শুরু হবে 9টা 15 থেকে। এই 15 মিনিট সময় এক ধরনের সময় অপচয়। সুতরাং সময় লিখনই কাজ শুরু করার প্রামাণ্য সময় নয়, যতক্ষণ না পর্যন্ত কর্মী কাজ শুরু করছেন। এখানকার উদাহরণ সেটি 9টা 15। এক কথায় কর্মীরা কাজের সাথে যতক্ষণ যুক্ত থাকেন সেই সময় হলো সময় আরক্ষণ। সেম এখানেও কিছু মেথডস রয়েছে, ডিফারেন্ট মেথড অফ টাইম বুকিং। বুকিংকে আমরা দেখো 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেইলি টাইম টেবিল, একটা হচ্ছে উইকলি টাইম টেবিল, আর একটা হচ্ছে জব কার্ড। আবার জব কার্ডকে দেখো 3 ভাগে ভাগ করা যায়, জব বেসড জব কার্ড, টাইম বেসড জব কার্ড, কম্বাইন্ড জব অ্যান্ড টাইম কার্ড, বলতে পারলাম। আবার জব বেসড জব কার্ডকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, জব কার্ড ফর ইচ জব, জব কার্ড ফর টোটাল জব, বা পিস ওয়ার্ক বেসড জব কার্ড। ওকে, বলতে পারলাম। তো চলো একে একে আমরা প্রত্যেকটা মেথড দেখে নিই। ডেইলি টাইম শিট। প্রতিটি কর্মী প্রতিদিন তার কাজ শুরু করার আগে এটি দেওয়া হয়। অর্থাৎ
একটা টাইম শিট কি করছে, একটা কাগজ, সেটা কি করছে যখন কর্মীরা প্রত্যেক দিন যখন কাজ শুরু করছে ঠিক তার আগে দেওয়া হচ্ছে, যেখানে কি লেখা হচ্ছে কর্মীদের নাম, নম্বর, মানে এমপ্লয়ি নাম্বার, কি পদে তিনি আছেন, বিভাগ, কাজের বিবরণ, কাজ কখন শুরু করছেন, কখন কাজ শেষ করছেন, মোট কত ঘন্টা কাজ করেছেন, অতিরিক্ত অর্থাৎ ওভারটাইম করেছেন কিনা লেখা থাকে। কর্মী ফোরম্যান মানে তিনি তো পুরো ব্যাপারটা দেখছেন, মানে কত প্রোডাকশন হয়, তাহলে কর্মী বা ফোরম্যান এবং পরিব্যয় বিভাগের করণিকের সই থাকে, অর্থাৎ এখানে সবাই কিন্তু এই কার্ডের মধ্যে সিগনেচার করতে হয়। সুবিধা, জটিলতা থাকে না, মন দিয়ে কাজ করার প্রবণতা বাড়ে, কারণ মানসিক চাপ থাকে, সময় নষ্টের প্রবণতা কমে, কারণ শ্রমিকরা সময় অনুযায়ী কাজ করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো সুবিধাটা। অসুবিধা কি, বৃহৎ প্রতিষ্ঠানে কার্যকরী নয়, কেন প্রচুর ক্লারিক্যাল কাজ থাকবে, নিরক্ষর অর্থাৎ ইলিটারেট যারা কর্মী রয়েছে তাদের পক্ষে কিন্তু এই ডেটা শিটটা ফিল আপ করা পসিবল নয়। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো উইকলি টাইম শিট। উইকলি টাইম শিট কি, ডেলির পরিবর্তে যেটা সপ্তাহে হিসাব রাখা হয়, পুরো ঘটনাটাই এক, ঠিক আছে, সেম একই জিনিস, সরল। ডেলির পরিবর্তে কি হচ্ছে, উইকলি রাখা হচ্ছে, ঠিক আছে, বলতে পারলাম। আগে যা সুবিধা ছিল তাই এর সুবিধা, যা যা আগের অসুবিধা ছিল ডেলি টাইম শিটের ক্ষেত্রে, উইকলি টাইম শিটের ক্ষেত্রে সেম অসুবিধা, তোমরা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারো। 3 নম্বর কি ছিল, জব কার্ড। এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। কর্মীরা যখন কাজ শুরু করছেন এবং কখন কাজ শেষ করছেন, স্বাভাবিক সময় কত নিয়েছেন এবং অতিরিক্ত সময় কত অতিবাহিত করেছেন, এই সমস্ত কিছু যে কার্ডের মধ্যে লেখা থাকে সেটাকে কি বলা হচ্ছে, জব কার্ড। এই জব কার্ড কর্মীদের কাজ শুরু করার সময় দিতে হয়, যাতে ফোরম্যান কাজ শুরুর সময় লিখে দেন, অর্থাৎ এখানে কর্মীরা কিন্তু লেখে না, কর্মীরা কি করছে, ফোরম্যানকে এই কার্ডটা দিচ্ছে, ফোরম্যান কি করছে, কাজ শুরু করার সময়টা লিখে দিচ্ছেন। কাজটি শেষ হলে কর্মীরা ওই কার্ডটি মুখ্য ব্যক্তির কাছে ফেরত দেয়। ওকে, বলতে পারলাম। সুবিধা কি, তথ্যের নির্ভরযোগ্যতা অনেক, কারণ কাজ শুরু করার আগের সময় লেখা হয়ে থাকে, শ্রম ব্যয় নির্ধারণে খুব তাড়াতাড়ি করা যায়। অসুবিধাটা কি, প্রতিটা কর্মীর জন্য পৃথক জব কার্ডের ব্যবস্থা করতে হয়, ফলে প্রতিষ্ঠানিক করণিকের ব্যয় বাড়ে, অর্থাৎ ক্লারিক্যাল কাজ অনেক বেড়ে যায়। বলতে পারলাম। কম্বাইন্ড টাইম অ্যান্ড জব কার্ড, এই কার্ডে মোট উপস্থিতির সংখ্যা এবং কাজের নিযুক্তি থাকার সময়। 3 নম্বর হচ্ছে অলস সময় একত্রে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ 3টে জিনিস এখানে লেখা হয়, ঠিক আছে, কম্বাইন্ড টাইম অ্যান্ড জব কার্ডের মধ্যে। সেটা হলো মোট কতক্ষণ রয়েছে কাজে কতক্ষণ নিযুক্ত ছিল, মানে ব্যাপারটা বোঝো, কোম্পানিতে ঢুকলো, কোম্পানি থেকে ঢুকার থেকে কোম্পানি থেকে কখন বেরোলো সেটা প্রথমে লেখা থাকে, তারপর কাজে কতক্ষণ সময় দিয়েছে সেটা লেখা থাকে, এবং অলস সময় কত সেটা লেখা থাকে, একত্রিত লিপিবদ্ধ করা হয়। এর মাধ্যমে সময় লিখন ও সময় আরক্ষণ কাজ একই সঙ্গে সম্পন্ন হয়, অর্থাৎ কম্বাইন্ড টাইম অ্যান্ড জব কার্ড, তুমি দেখো টাইম কিপিং আর টাইম বুকিং দুটোই কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। এক সপ্তাহের জন্য করা হয়, এটি উইকলি করা হয়, রেগুলার বেসিসে করা হয় না। ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, তার কারণ বড় প্রতিষ্ঠান হলে কি হবে, প্রচুর ক্লারিক্যাল কাজ বেড়ে যাবে, ঠিক আছে। তো চলো পরের পয়েন্টটা যেটা রয়েছে সেটা হলো টাইম কিপিং এবং টাইম বুকিং এর মধ্যে পার্থক্য। টাইম কিপিং মানে তোমরা বুঝতে পেরে গেছো যে কর্মীরা যখন কারখানায় উপস্থিতের সময় এবং কারখানা থেকে যখন বেরিয়ে যাচ্ছে সেই সময় লিপিবদ্ধ করা হচ্ছে, সেটাই হলো টাইম কিপিং। আর কর্মীরা যখন কাজ কতক্ষণ ধরে করছে, কাজের জন্য কত সময় ব্যয় করছে, শুধু সেটুকুনি রেকর্ড করা হচ্ছে, কখন ঢুকলো আর কখন কোম্পানি থেকে বেরোলো সেটাকে রেকর্ড করা হচ্ছে না, সেটাকে কি বলা হচ্ছে, টাইম বুকিং। সময় লিখনের সাহায্যে কর্মীরা ঠিক কতক্ষণ কাজের সাথে যুক্ত আছেন তা জানা সম্ভব নয়, অবভিয়াসলি, কেন এখানে লেখা থাকে না, কিন্তু টাইম বুকিং এর ক্ষেত্রে এক্স্যাক্ট কত খরচা করেছে সেটা এখান থেকে জানা যায়। এর পরের পয়েন্ট আমরা দেখে নেবো, সেটা হলো পয়েন্ট নাম্বার 11, সেটা হলো আইডিয়াল টাইম। আইডিয়াল টাইম কি, অলস সময়, অর্থাৎ সমগ্র উৎপাদন প্রক্রিয়া যে সময় শ্রমিকরা মজুরি পায় কিন্তু তার বিনিময়ে কোনো কাজ পাওয়া যায় না, তাকেই অলস সময় বলা হয়। অর্থাৎ এই সময়টা শ্রমিকরা কি করছে বলতো, টাকা পাচ্ছে, কিন্তু তার পরিবর্তে তারা কিন্তু কোনো প্রোডাকশন করছে না। এটি হলো সময় লিখন ও সময় আরক্ষণের মধ্যে পার্থক্য। ভালো করে বোঝার চেষ্টা করো। টাইম কিপিং মানে কি, ধরো ফ্যাক্টরিতে ঢুকেছিল 9টা, বলতে পারলাম, কাজ শুরু করেছে করার সময় 9:15 থেকে, তার মানে 15 মিনিট অলস সময়, বলতে পারলাম। আচ্ছা, আবার কোম্পানি থেকে বেরিয়ে গেছে কখন, 5:30টায়, কিন্তু কোম্পানির কাজ শেষ হয়েছে কটার সময় বলতো, 5টার সময়, তাহলে ওইখানে হচ্ছে 30 মিনিট, তাহলে শেষের দিকে 30 মিনিট আর প্রথম দিকে 15 মিনিট, তাহলে কি হচ্ছে, টাইম কিপিং থেকে যখন তুমি টাইম বুকিং বিয়োগ করছো তখনই কিন্তু তুমি আইডিয়াল টাইমটা পেয়ে যাচ্ছ। এই কম্বিনেশনটা, এই ক্যালকুলেশনটা কিন্তু মাথায় রেখো, এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইডিয়াল টাইম এক্সপেন্সেস ইনকার বাট নো ওয়ার্ক ইজ ডান, বলতে পারলাম। নর্মাল আইডিয়াল টাইম হয় বাই নেচার, যেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল। মানে নর্মাল আইডিয়াল টাইম মানে কি, ধরো তোমাকে কম্পিউটারে কাজ করতে হবে, কম্পিউটারটাকে তুমি অন করলে, কম্পিউটারটা অন হতে তো একটা সময় নেবেই, নর্মাল আইডিয়াল টাইম।
আর যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি আবার কন্ট্রোল নাও করতে পারি, এরকমও কিছু অ্যাবনর্মাল আইডিয়াল টাইম আছে। তো আমরা পুরো ডিটেলসটাই জেনে নেব। স্বাভাবিক অলস সময় বলছে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেও যে অলস সময় অপরিহার্য অর্থাৎ এড়ানো যায় না, সেটাই হলো নর্মাল আইডিয়াল টাইম। যেমন কম্পিউটার অন না হলে তুমি কাজ করতে পারবে না, তো এটাই হয়ে গেল কিন্তু নর্মাল আইডিয়াল টাইম। কারখানা প্রবেশ করা এবং কাজ শুরু করার মধ্যে অতিবাহিত সময়। নাম্বার ওয়ান, আইডিয়াল টাইমটা কখন হচ্ছে? তুমি কারখানায় কখন প্রবেশ করেছিলে? 9টায়। কাজ কখন শুরু করেছিলে? 9:15। তাহলে এদের মাঝখানে যে গ্যাপটা রইলো সেটাই হলো নাম্বার ওয়ান আইডিয়াল টাইম। ব্যক্তিগত প্রয়োজনে বা চা জলপান এর জন্য যে সময় কর্মী কাজ করতে পারে না, অর্থাৎ চা যখন খাচ্ছে, তখন রেস্ট নিচ্ছে, টিফিন করছে, তখন কাজ করতে পারে না, তাহলে সেটা কি হয়ে গেল? আইডিয়াল টাইম। কিন্তু তার জন্য তোমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। কাজ শুরু করার আগে প্রয়োজনীয় নির্দেশ ও যন্ত্রপাতি গ্রহণের জন্য অতিবাহিত সময়, অর্থাৎ কাজ করার আগে যে সুপারভাইজার সে কাজটাকে বোঝাচ্ছে, প্ল্যান দিচ্ছে, তখন কি তুমি কাজ করছো না কিন্তু তোমাকে কাজ শুনতে হচ্ছে, তাহলে সেই সময় কিভাবে কাজ করতে হবে, তাহলে সেটাও হয়ে গেল কিন্তু আইডিয়াল টাইম। ফ্যাটিক বা টায়ার্ডনেস বা ক্লান্তি দূর করার জন্য বরাদ্দ সময়। একটা মানুষ সে কিন্তু তার শরীর ক্লান্ত হবেই, সে কিন্তু ক্লান্ত হয়ে পড়বে, সে তার একটু রেস্টের দরকার, সেটাও কিন্তু নর্মাল আইডিয়াল টাইমের মধ্যেই পড়ে। এটি উৎপাদন কাজে শেষ হওয়ার পর থেকে অন্য একটি উৎপাদন কাজ শুরু করার মধ্যে যে সময় নষ্ট হয়। একটা কাজ শেষ করলে আবার একটা কাজ ধরতে গেলে, তাহলে একটা কাজ শেষ করা আর একটা নতুন অ্যাসাইনমেন্ট কাজ হাতে নেওয়া, এই মাঝখানে যে সময়টা থাকে সেখানেও সময় নষ্ট হচ্ছে, তাহলে সেটাও কিন্তু আইডিয়াল টাইমের মধ্যে পড়ছে। যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণ। আজকে যন্ত্রপাতিগুলোকে তোমায় কি করতে হবে? প্রপার মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রেও কিন্তু কি হয়? টাইম যায়, সেটাও কিন্তু আইডিয়াল টাইম। এটা হলো নর্মাল আইডিয়াল টাইম। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এমসিকিউর জন্য। এবছর কিন্তু প্রচন্ডভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হচ্ছে। অলস সময় হিসাব নিকাশ করো। অলস সময়তে আমরা অ্যাকাউন্টিং কিভাবে রাখবো? স্বাভাবিক অলস সময়ের জন্য মজুরি বাবদ খরচাকে কারখানার উপরই ব্যয় অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ প্রাইম কস্টের মধ্যে কিন্তু অলস সময় ঢুকে যাচ্ছে, লেবার কস্টের মধ্যেই কিন্তু এটা ঢুকে যাচ্ছে। নাম্বার ওয়ান, অস্বাভাবিক অলস সময়ের জন্য শ্রম ব্যয়কে পরিব্যয় লাভ বা ক্ষতি, অর্থাৎ যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে খাতে ডেবিট করতে হয়, অর্থাৎ অস্বাভাবিকটা কিন্তু প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে আসছে, বলতে পারলাম, লস হিসাবে, ক্ষতি হিসাবে। কিন্তু আজকে অলস সময়, নর্মাল যেটা অলস সময় রয়েছে সেটা কিন্তু কোথায় আসছে? প্রাইম কস্টের মধ্যেই, নর্মাল ওয়েজেসের মধ্যেই অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাবনর্মাল আইডিয়াল টাইম কোনটা? যা স্বাভাবিকভাবে উদ্ভব হয় না। মেশিন বিকল হয়ে গেল, সময় নষ্ট হচ্ছে, আগুন লেগে গেল, দুর্যোগ এসে গেল, বন্যা পরিস্থিতি তৈরি হলো, বলতে পারলাম, ঝড় এসে গেল, ঠিক আছে, বিদ্যুৎ গোলযোগের জন্য কারেন্ট চলে গেল, ইলেকট্রিসিটি চলে গেল, কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে পণ্য উৎপাদন হলো না, সাময়িক কাজ বন্ধ, কর্মবিরতি, ধর্মঘট শুরু হলো, দ্যাট ইজ হচ্ছে অ্যাবনর্মাল আইডিয়াল টাইম, বলতে পারলাম। কজেস অফ আইডিয়াল টাইম, সেটা হলো কি? প্রোডাকশন, কাঁচামাল বা যন্ত্রপাতি ইত্যাদি সঠিক সময় না পাওয়ার জন্য সময় নষ্ট, সেটা হলো কি? প্রোডাকশন রিলেটেড। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনে ভুল সিদ্ধান্তের ফলে সময় নষ্ট হতে পারে। একরকম প্ল্যান দিয়েছিল, পরে কি আবার প্ল্যান চেঞ্জ হলো, তাহলে কি হলো? প্রথমবার যে প্ল্যান অনুযায়ী যে কাজটা হয়েছিল সেটার জন্য কি হলো? প্রবলেম হতে পারে, সেটাও অ্যাডমিনিস্ট্রেশনের জন্য হচ্ছে আইডিয়াল টাইম। আর অনেক সময় চাহিদা বাজারে কমে যেতে পারে, তার ফলে কি হচ্ছে? প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা বসে থাকবে, কেন? বাজারে ডিমান্ড নেই, তাহলে সেটা কিন্তু ইকোনমিক কারণের জন্য কিন্তু আইডিয়াল টাইম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। অ্যাকাউন্টিংকে কিভাবে ট্রিটমেন্ট করা হয়, একটু আগেই আমি তোমাদেরকে বলেছি, তাও আরেকবার বলছি। নর্মাল আইডিয়াল টাইমকে আমরা কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আমরা অ্যাড অন করে দেবো, বলতে পারলাম। আর অ্যাবনর্মাল আইডিয়াল টাইম, নর্মাল আইডিয়াল টাইমকে পণ্য উৎপাদন ব্যয় নির্ণয় করলে ফ্যাক্টরি ওভারহেডের সাথে যোগ হয়। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কিন্তু নর্মাল আইডিয়াল টাইমটা ইনক্লুড হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাবনর্মাল আইডিয়াল টাইম এটা কিন্তু খরচা নয়, এটা ক্ষতি। তাই প্রফিট অ্যান্ড লসে ডেবিট সাইডে বসানো হয় এবং প্রফিট অ্যান্ড লস থেকে বাদ দেওয়া হয়। দেখো এখানটায় জার্নাল এন্ট্রিটা আমি তোমাদের জন্য তুলে ধরলাম, একটুখানি দেখে নিও। কি জার্নাল এন্ট্রি? নর্মালের জন্য কি হচ্ছে? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস, বলতে পারলাম। আর অ্যাবনর্মালের ক্ষেত্রে কি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস। লাস্ট টপিক 12 নম্বর পয়েন্ট, সেটা হলো ওভার টাইম। 1948 সালে কারখানা আইন অনুযায়ী, অর্থাৎ কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, শ্রমিক প্রতিদিন 9 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার ঊর্ধ্বে কাজ করলে তাকে অতিরিক্ত সময় বলা হবে, বলতে পারলাম। তাহলে প্রতিদিন যদি তোমার 9 ঘন্টার বেশি কাজ করে, পার ডে 9 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার ঊর্ধ্বে যদি কেউ কাজ করে, তাকে কি বলা হচ্ছে? ওভার টাইম। এই কাজের সময় জন্য প্রদেয় মজুরি মধ্যে স্বাভাবিক মজুরি ও অতিরিক্ত মজুরি অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ নর্মাল মজুরি তোমাকে তো দিতেই হবে, তার সাথে সাথে তোমাকে কিন্তু এক্সট্রা মজুরি তোমাকে দিতে হবে। এই ওভারটাইম কেন করতে হয়?
অনেক সময় কি হয়, ক্রেতা অনুরোধ করে, কোনো কাস্টমার এলো, এসে বললো দাদা দাদা প্লিজ আমার এই কাজটা করে দিন, তখন কি করতে হবে, এক্সট্রা টাইম তোমাকে দিয়ে কাজটা করে দিতে হবে, ইম্পর্টেন্স যদি কাজ থাকে বা আর্জেন্ট থাকে। নাম্বার 2, স্বল্প সময় যদি হঠাৎ কাজের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, ধরো প্রচুর অর্ডার চলে এলো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ওভারটাইম করতে হবে। মেশিন বিকল হয়ে যাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, ধরো অনেক সময় মেশিন খারাপ হয়ে গেল, প্রোডাকশন দাঁড়িয়ে ছিল, বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ করতে পারোনি, তাহলে কি হবে, তারপরে কাজটাকে তোমাকে করতে গেলে, তুলতে গেলে সময়ের মধ্যে তোমাকে প্রচুর ওভারটাইম করতে হবে। কোনো বিভাগের ত্রুটি বা গাফিলতির জন্য কোনো একটা ডিপার্টমেন্টে হ্যাম্পার করেছে, ধরো প্রোডাকশন ডিপার্টমেন্টে পারচেস ডিপার্টমেন্ট র মেটেরিয়ালস পারচেস করতে সময় বেশি নিয়েছে, তারপরে কি হবে, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টকে ওভারটাইম করে সঠিক সময় মালটাকে সাপ্লাই দিতে হবে, তার জন্য ওভারটাইম করতে হতে পারে। আশা করি তোমরা প্রত্যেকেই আমার এই ভিডিওটা বুঝতে পেরে গেছো। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।